বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যারা এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে আমাদের ক্লাসের পক্ষ থেকে আরও একবার ধন্যবাদ। আমরা ফৌজদারি কার্যবিধি আইনের নতুন আলোচনা শুরু করব। 2025 সালে যারা শিক্ষার্থী পরীক্ষা দিব বা তারপরেও যারা পরীক্ষা দেওয়ার জন্য অ্যাডভান্স করে যাচ্ছি তাদের জন্য মেসেজ, আজকে থেকে আমরা ফৌজদারি কার্যবিধি আলোচনা শুরু করব। আলোচনার মাঝে হয়তো আমরা আইনটা কন্টিনিউ করব, যদি সুযোগ পাই তাহলে হয়তো গ্যাপে ছোট দু একটা আইন হয়তো আমরা পড়াবো, যদি আমরা সুযোগ পাই বা পরিবেশ পরিস্থিতির উপর ডিপেন্ড করে। আদারওয়াইজ একদিন কার্যবিধি একদিন অন্য আইন এটা পড়ানো হবে না। এরকম হয়তো ভাবতে পারেন যে 3 দিন ফৌজদারি পড়বো, একদিন মাইনের এক পড়বো না, এরকমটা হবে না। এরকমটা হলে আমাদের এরকমটা পড়ার সিস্টেম না, এটা পড়ার পড়ার যে ধারাবাহিকতা আছে সেক্ষেত্রে বাধাগ্রস্ত করে। এটা আপনি মাথায় রাখবেন। আমরা একদম কন্টিনিউ পড়ে যাব। হয়তো একটা পর্যায়ে গিয়ে যদি মনে করি যে না একটু আমরা স্টপ করব, তাহলে আমরা 4-5টা ক্লাস স্টপ করে তখন 4-5টা ক্লাস অন্য আইন পড়ি, আবার আমরা এই আইনে থাকবো। আদারওয়াইজ সপ্তাহে 2 দিন 3 দিন করে পড়ানো এটা হবে না, কারণ এতে আপনার কনসেন্ট্রেশন নষ্ট হবে এবং পড়ারও আপনার যে ট্রেল আছে, একটা গতি আছে, সেটা বাধাগ্রস্ত হবে, আইনটা আমাদের মাথায় থাকবে না। আমরা চেষ্টা করব এটা খুব ফ্লুয়েন্টলি এবং ক্লিয়ার আপনাদের সামনে তুলে ধরার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আর একটা বিষয় হলো যে আইনের রেকর্ডিং থাকবে, রেকর্ডিংটা থেকে পরে আপনারা হেল্প নিতে পারবেন। লিয়াকত ভাই কেমন শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম স্যার, লাউড এন্ড ক্লিয়ার। আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে ফৌজদারি কার্যবিধি আইন আমরা আগে শিখব যে আইনটা কেন তৈরি করা হয়েছে এবং আইনের যে পটভূমি সেগুলো থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব আর কি। ফৌজদারি কার্যবিধি আইন 1898 সালের 5 নম্বর আইন, একে 5 নম্বর আইন বলা হয়। অবশ্য এই আইনটি 1898 সালে তৈরি করার আগেও এই আইনটি কিন্তু তৈরি বা প্রারম্ভে এই আইনের সংশোধনী আছে। অ্যাট ফার্স্ট আইনটা 1882 সাল বা 80 সাল, তার আগে থেকে আইনটার উৎপত্তি। পরবর্তীতে লাস্টে এসে 1898 সালে এই আইনটা বেসিক্যালি এই আইনের যাত্রা শুরু হয়। এরপরে আইনের কার্যক্রম অদ্যাবধি চলছে। মাঝে কিছু ধারা বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে এটা রহিত করা হয়েছে, কিন্তু নতুন কোনো ধারা সংযোজন হয় নাই। আচ্ছা, এবার আমরা দেখব আইনটার নাম কি। একে ক্রিমিনাল প্রসিডিউর কোড অ্যাক্ট বলা হয়, ক্রিমিনাল প্রসিডিউর কোড, অর্থাৎ ফৌজদারি কার্যবিধি আইন। মানে আমাদের পদ্ধতিগত আইন আছে 2টা, মানে এই আলোচনা কেন্দ্রিক পদ্ধতিগত আইন আছে 2টা। একটা হলো সিভিল প্রসিডিউর কোড, মানে দেয়ানি কার্যবিধি, আর একটা হলো ক্রিমিনাল প্রসিডিউর কোড, মানে ফৌজদারি কার্যবিধি। এই সিভিল প্রসিডিউর কোড এটা দ্বারা বিচার করা হয় আপনার দেয়ানি কার্যবিধি আইনের, অর্থাৎ জমি জমা সংক্রান্ত যে মামলাগুলো আছে সেইগুলোর বিচার করা হয় সিভিল প্রসিডিউর কোডে। দেয়ানি কার্যবিধি আইন আছে সেটা, সেখানে আপনার দেয়ানি কার্যবিধি আইনে মূলত যে রিলেটেড যে সেকশনগুলো আছে সেখানে মূলত জমি জমা নিয়ে এবং সার্ভিস সংক্রান্ত অর্থ ঋণ এইগুলো নিয়ে ওখানে মামলার প্যাটার্ন আছে। আদারওয়াইজ এই ক্রিমিনাল প্রসিডিউর কোড যেটা আমরা আজকের থেকে পড়ব পুলিশিংয়ের সাথে জড়িত। দেয়ানি কার্যবিধি আইন কিন্তু পুলিশের সাথে জড়িত না। এই ক্রিমিনাল প্রসিডিউর কোড এই আইনটা ফৌজদারি কার্যবিধি আইন, এটা পুলিশিং ওয়ার্কিংয়ের সাথে জড়িত। তাহলে আমরা আগে একটু জেনে নিলাম যে ক্রিমিনাল প্রসিডিউর কোড এবং সিভিল প্রসিডিউর কোড এই দুটোর মধ্যে পার্থক্য কী। দেয়ানি কার্যবিধি আইন অথবা ফৌজদারি কার্যবিধি আইন এই দুটোর মধ্যে পার্থক্য কী? দেয়ানি কার্যবিধি আইন টোটালি জমি জমা সংক্রান্ত সার্ভিস অথবা অর্থ ঋণ এই সংক্রান্ত অথবা রাইট অ্যান্ড টাইটেল
এইগুলো সম্পর্কে বিচার বিশ্লেষণ বা আলোচনা অথবা বিচারিক কার্যক্রম হয়ে থাকে। আর ক্রিমিনাল প্রসিডিউর কোড এইটা হলো সম্পূর্ণই ফৌজদারি মামলা, যেটা অপরাধ সম্পর্কিত, যার দণ্ড দেওয়ার বিধান আছে বা দণ্ড দেওয়ার যে প্রক্রিয়া সেই সম্পর্কে আলোচনা করা আছে এই ফৌজদারি কার্যবিধি আইনে। অর্থাৎ আমি যদি একটু বাস্তবিক ক্ষেত্রে বলি যে যাবতীয় ধরেন আপনার যে অপরাধগুলো আমাদের সমাজে প্রচলিত আছে, যেমন খুন, হত্যা, ধর্ষণ, রাহাজানি, ছিনতাই, মাদক বা ধর্ষণ, নারী শিশু নির্যাতন, আদারওয়াইজ যত জালিয়াতি, চুরি, ছিনতাই, এই যে অপরাধগুলো আছে যেগুলো থানায় মামলা হয় এবং কোর্টে মামলা হয়। থানায় হলে তাকে জিআর মামলা বলে, কোর্টে হলে তাকে সিআর মামলা বলে। এই যে মামলাগুলো হয়, এই মামলার কার্যক্রম পরিচালিত হয় এই ফৌজদারি কার্যবিধি আইনের বিধান মোতাবেক। আচ্ছা, তাহলে একটু আমরা প্রথমে দেখে নিলাম যে এই ফৌজদারি কার্যবিধি আইনের ক্রিমিনাল প্রসিডিউর অ্যাক্ট অর্থাৎ সিআরপিসি এর ফুল মিনিংটা। এরপর আমরা দেখলাম যে সিআরপিসি বা ক্রিমিনাল প্রসিডিউর অ্যাক্ট এবং সিভিল প্রসিডিউর অ্যাক্টের মধ্যে পার্থক্য কী। অর্থাৎ একটা হলো জমি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা আছে, আর একটা হচ্ছে টোটাল ক্রিমিনাল অর্থাৎ ক্রাইম সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা আছে। আচ্ছা, এরপর আমরা প্রথমে জেনেছিলাম যে আইনটি কত সালের, 1898 সালের 5 নম্বর আইন। এরপরে আইনের যে সাল নিয়ে আলোচনা করা আছে, তারিখ নিয়ে, সেটার ক্ষেত্রে আবার একটু পার্থক্য আছে। এই আইনে 2টা তারিখ দেওয়া আছে, একটা হলো 22শে মার্চ, একটা হলো 1 জুলাই। 22শে মার্চ এই তারিখটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের প্রণয়নের তারিখ, এই তারিখ থেকে এই আইনটা প্রণয়ন বা অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে এসে 1 জুলাই এসে আইনটা কার্যকরী হয়। তাহলে এখানে কিন্তু 2টা তারিখ দেওয়া আছে। 1898 সালে 22শে মার্চ আইনটি কী হয়েছে, প্রণয়ন করা হয়েছে বা অনুমোদন হয়েছে। আর এই আইনটি কার্যকরী হয়েছে 1 জুলাই 1898 সাল থেকে। তো এটা কিন্তু একটা এমসিকিউর অপশান হতে পারে যে ফৌজদারি কার্যবিধি আইন প্রণয়ন করা হয়েছে কত তারিখে। 1898 সালে 22শে মার্চ আইনটা প্রণয়ন করা হয়েছে বা ভিত্তি স্থাপন করা হয়েছে। এরপরে আইনটা কার্যকরী হয়েছে কত সালে? এই আইনটা কার্যকরী হয়েছে 1898 সালের 1 জুলাই থেকে। এমসিকিউর জন্য এই কথাগুলো কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আমরা দেখব আইনটা কত নাম্বার আইন। আইনটা হলো 5 নম্বর আইন, এটা আমরা আগে থেকেই জানি, একটা সহজ বিষয়। 1898 সালের ফৌজদারি কার্যবিধি আইন হচ্ছে 5 নম্বর আইন। এটা কেন 5 নম্বর আইন তার ব্যাখ্যা কিন্তু আমরা অলরেডি নারী শিশু পরণের সময় আমরা আলোচনা করেছিলাম, আবার অস্ত্র আইন পরণের সময় আলোচনা করেছিলাম। কারণ নারী শিশু নির্যাতন দমন আইন ছিল 8 নম্বর আইন এবং অস্ত্র আইন ছিল 11 নম্বর আইন। এখন আমরা যেটা পড়ব ফৌজদারি কার্যবিধি আইন, এটা হচ্ছে 5 নম্বর আইন। 1898 সালে যখন এই সালে যে আইনগুলো অনুমোদন হয়েছে তার মধ্যে 5 নম্বর কার্যতালিকায় আইনটা তৈরি হয়েছিল বা 5 নম্বর গেজেটভুক্ত হয়েছিল, বিধায়কে 5 নম্বর আইন বলা হয়। তাহলে মোটামুটি আমরা কয়েকটা বিষয় আগে জানলাম। প্রথমে জানলাম যে এই সিআরপিসিকে বলা হয় ক্রিমিনাল প্রসিডিউর অ্যাক্ট, ক্রাইম সংশ্লিষ্ট বিষয় নিয়ে এখানে আলোচনা আছে। আচ্ছা, এরপর আইনটা কত সালের এবং কত নম্বর আইন। তারপরে দেখলাম আইনটা কার্যকরী কোন তারিখে এবং প্রণয়ন কোন তারিখে। প্রণয়ন হয়েছে কোন তারিখে? 22শে মার্চ। কার্যকরী 1 জুলাই। প্রথম থেকে যারা ক্লাসে জয়েন করেছেন আজকে থেকে ইনশাল্লাহ ফৌজদারি কার্যবিধি আইন আপনি অনেক কিছু জানতে পারবেন, পাশাপাশি কোর্ট কানেক্টিভ বিষয় অনেক কিছু জানতে পারবেন ইনশাল্লাহ। কাজে আপনার নোট প্রথমে তো একটু করার চেষ্টা করবেন যাতে এটা মিস না হয়। যদি কোনো ক্লাসে কোনো কিছু মিস হয় তো পরে রেকর্ডিং থেকে আপনারা হেল্প নিতে পারবেন বা পরে ক্লাসে রিভাইজেও আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। এবার আমরা আসেন যে আইনটা কী উদ্দেশ্যে লিখেছে এবং আইনটা কোন ধরনের আইন। তো এটা আমরা আগে থেকে বলেছিলাম এটা একটা পদ্ধতিগত আইন। পদ্ধতিগত আইনের কাজ কি? পদ্ধতিগত আইন হচ্ছে যে আইনে দণ্ড আছে সেই দণ্ড প্রদান করিতে বা বিচার কার্যে
দণ্ড প্রদান করিতে একজন অপরাধীকে শাস্তি দিতে সহযোগিতা করে থাকে এই পদ্ধতিগত আইন। অর্থাৎ যখন কোনো ক্রিমিনাল বা অপরাধীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, তিনি যে অপরাধ করেছে ওই অপরাধের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। এখন তিনি যে অপরাধ করেছে এটা প্রমাণ করার জন্য যে প্রক্রিয়া অবলম্বন করা হয়, সাক্ষ্য প্রমাণ, তদন্ত, অনুসন্ধান, বিচার, একদম ফাইনালি তিনি যে অপরাধ করেছে সেটা প্রুভ করার জন্য যে সকল আইন সহযোগিতা করে থাকে সেই সকল আইনকেই বলা হয় পদ্ধতিগত আইন। তার মধ্যে অন্যতম পদ্ধতিগত আইন হচ্ছে এই ফৌজদারি কার্যবিধি আইন। এর বাইরে আরেকটা পদ্ধতিগত আইন আছে, সেটা হলো সাক্ষ্য আইন। অর্থাৎ একটা মামলা যখন থানায় অথবা কোর্টে যেখানেই হোক না কেন, এই মামলায় অপরাধী অপরাধ করেছে কিনা বিচারের পূর্বভাগে যে ইনকোয়ারি বা তদন্ত করা হয় সেটা এই ফৌজদারি কার্যবিধি আইনের বিধান মোতাবেক করা হয়। এটা অনুসন্ধান করতে গিয়ে অনেকগুলো স্টেপ পার হতে হয় আপনাকে। অর্থাৎ প্রাথমিকভাবে আপনার যাচাই বাছাই করা, তদন্ত করা, অনুসন্ধান করা, তল্লাশি করা, আসামি গ্রেপ্তার করা, কিভাবে গ্রেপ্তার করবেন, কিভাবে তল্লাশি করবেন, আসামিকে কিভাবে সার্চ করবেন, কিভাবে জিজ্ঞাসাবাদ করবেন, কিভাবে সাক্ষীদেরকে ডাকবেন, সাক্ষীকে কী ধরনের প্রশ্ন করা যাবে, এই সকল বিষয় এই ফৌজদারি কার্যবিধি আইনে আছে। এখন এই কাজগুলো করি আমরা কী জন্য? এই কাজগুলো করি হচ্ছে ক্রিমিনালকে দণ্ড দেওয়ার জন্য। তার মানে ওই দণ্ডবিধি আইন অথবা যে আইনে মামলা হয়েছে সেই বিশেষ আইনকে সহযোগিতা করার জন্য এই ফৌজদারি কার্যবিধি আইনের সকল কার্যক্রম। বিধায় ফৌজদারি কার্যবিধি আইনকে পদ্ধতিগত আইন বলে। আচ্ছা, এরপরে যদি আমি সাক্ষ্য আইনের কথা বলি, সাক্ষ্য আইনে এত কিন্তু বিশ্লেষণ নাই। সাক্ষ্য আইন পদ্ধতিগত আইন, তবে এটা শুধুমাত্র আদালতের ভিতরে ব্যবহার হয়ে থাকে। আপনি তদন্ত করে বিচার করার জন্য যখন মামলা আদালতে প্রডিউস করবেন, তখন আদালত এই যে আপনি তদন্ত করলে সাক্ষী সত্য বলতেছে কি মিথ্যা বলতেছে, এই কাগজপত্রে রং অর রাইট, এইগুলো এক্সামিন করার জন্য ডিবেটিং যে করা হয়, তর্ক বিতর্ক করা হয়, সাক্ষ্য প্রমাণ করা হয়, সেইগুলো কিন্তু সাক্ষ্য আইনে হয়। ওই সাক্ষ্য আইনের উদ্দেশ্য কিন্তু অপরাধীকে দণ্ড দেওয়া অথবা নিরপরাধ ব্যক্তিকে খালাস দেওয়া। তার মানে ওই সাক্ষ্য আইনের পদ্ধতিগত আইন। যার কারণে আপনি একটু লক্ষ্য করে দেখবেন, যারা আমাদের নতুন বন্ধু না পুরাতন বন্ধু, যারা আইন সম্পর্কে যাদের আগে থেকে একটু অভিজ্ঞতা আছে, তারা দেখবেন প্রত্যেকটা আইনে, বিশেষ আইন যেগুলো আছে ওই আইনগুলোতে দেখবেন ফৌজদারি কার্যবিধির ব্যবহার এরকম একটা ধারা দেওয়া আছে প্রত্যেকটা আইনে, যে ফৌজদারি কাজ ব্যবহার বা ফৌজদারি কাজ যদি অনুসরণ করে তদন্ত অনুসন্ধান বিচার করা হইবে, এরকম একটা সেকশন দেওয়া আছে। তার মানে এই আইনটির মাধ্যমেই আপনি যে মামলাটা হয়েছে তার একটা রেজাল্ট দিকে আপনাকে যেতে হবে। আচ্ছা, তাহলে একটু আমরা দেখে নিলাম যে এটাকে কেন পদ্ধতিগত আইন বলা হয়। আমরা অলরেডি যে বিষয়গুলো জেনেছি সেগুলো আরেকবার করে বলে আমরা ধারার ভিতরে চলে যাব। তাহলে আমরা দেখলাম আইনটা কত সালে, 1898 সালের। আইনটা প্রণয়ন বা এর ভিত্তি বা অনুমোদন হয়েছে কত তারিখে, 22শে মার্চ 1898 সালের। আইনটি কার্যকরী কত তারিখে, 1 জুলাই 1898 সালে। এরপর আইনটা কত নম্বর, আইনটা 5 নম্বর। আইনটার ফুল অর্থটা কি, বাংলায় বলা হয় ফৌজদারি কার্যবিধি আইন, আর ইংরেজিতে বলা হয় ক্রিমিনাল প্রসিডিউর কোড, দ্য ক্রিমিনাল প্রসিডিউর কোড। এই হচ্ছে আপনার ইংলিশ ভার্সন মিনিং। এটাও কিন্তু এমসিকিউর অপশান হতে পারে। এই যে ক্রিমিনাল বানান বা ক্রিমিনাল প্রসিডিউর কোড, এই কথাগুলো দ্বারাও এমসিকিউ আসতে পারে। ক্রিমিনাল প্রসিডিউর কোড না সিভিল প্রসিডিউর কোড বা ক্রিমিনাল অ্যামেন্ডমেন্ট কোড, এরকম কিছু শব্দ থাকতে পারে। তার মানে এটা হচ্ছে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, ধারা এই আইনের ভিত্তি। এরপরে আসেন আমরা দেখব আইনটা কয়টা তফসিল আছে। এই আইনে মোট 5টা তফসিল আছে। কয়টা তফসিল, 5টা তফসিল আছে। তফসিলের বিষয়গুলো যদি আমরা একটু বলি, তফসিলটা হলো যাকে শিডিউল বলে, ইংরেজিতে বলে শিডিউল, বাংলায় বলে তফসিল। শিডিউল হলো একটা বিষয়ের মূল থিম বা সারমর্ম। এই আইনটি কেন লেখা হয়েছে, আইনটার কোন পার্টে কী আছে, এইগুলো ডিসক্রিপশন করা হয়েছে এই তফসিল দিয়ে।
যাকে ইংরেজিতে বলে শিডিউল। আচ্ছা, তাহলে এই ফৌজদারি কার্যবিধি আইনের কয়টা শিডিউল আছে? 5টা শিডিউল বা 5টা তফসিল আছে। এর মধ্যে 1 নম্বর তফসিল এটা বাতিল বা রহিত করা আছে। তাহলে কন্টিনিউ আছে কয়টা? 4টা তফসিল কন্টিনিউ করা আছে, আর 1 নম্বর তফসিল বাতিল আছে। তো 1 নম্বর তফসিলে তো বাতিলের পরে 4টা তফসিল কন্টিনিউ করা আছে। এরপর আমরা দেখব ওই 4টা তফসিলে কি কি আছে, এগুলো আমাদের জানা দরকার, এমসিকিউতে থাকতে পারে। কারণ এমসিকিউ মানেই একটা অজানা বিষয়। এখানে কোনটা থাকবে এর নির্দিষ্ট কোনো সিলেবাস নাই, নির্দিষ্ট কোনো কিছু নাই, বিধায় যে কোনো বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। যদি এমসিকিউ আসে যাতে আপনারা আনসার করতে পারেন। আচ্ছা, এবার আসেন ক্রিমিনাল প্রসিডিউর কোডে অর্থাৎ ফৌজদারি কার্যবিধি আইনের তফসিল আছে কয়টা? 5টা। 1 নম্বর তফসিল বাতিল, 4টা তফসিল কন্টিনিউ আছে। 4টা তফসিলের মধ্যে 2 নম্বর তফসিল হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা নিয়ে আমরা কাজ করি। এই 2 নম্বর তফসিলে যাবতীয় অপরাধ সম্পর্কে বলা আছে। সকল অপরাধের ডিসক্রিপশান বা বর্ণনা দেওয়া আছে এই 2 নম্বর তফসিলে, যেটা নিয়ে আমরা কাজ করে থাকি। এখানে কি ধরনের অপরাধ আছে দাদাভাই? এখানে যাবতীয় আমলযোগ্য অপরাধ, আমল অযোগ্য অপরাধ, জামিনযোগ্য অপরাধ বা জামিন অযোগ্য অপরাধ, এই বর্ণনাগুলো আপনার এই 2 নম্বর তফসিলে আছে। 2 নম্বর তফসিলের শিডিউল আছে, আমি একদিন দেখাবো আপনাদের শিডিউলে কীভাবে আপনারা বুঝতে পারবেন। অর্থাৎ শিডিউলে প্রথমে প্যানেল করে ধারা দেওয়া আছে, তারপরে ওইটা আমলযোগ্যকে আমল অযোগ্য দেওয়া আছে, জামিনযোগ্যকে জামিন অযোগ্য দেওয়া আছে, এটা কোন সেকশন, কী দণ্ড, কোনটা কম্পাউন্ডেবল, কোনটা নন কম্পাউন্ডেবল, এগুলো দেওয়া আছে। তাহলে তফসিল আছে কয়টা? 5টা। বাতিল কোন তফসিল? 1 নম্বর তফসিল। এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে, এমসিকিউ আসতে পারে, যে ফৌজদারি কার্যবিধি আইনের কোন তফসিলটা বাতিল করা আছে? 1 নম্বর তফসিল, 2 নম্বর তফসিল, 3 নম্বর তফসিল, 4 নম্বর তফসিল। তাহলে বাতিল কোন তফসিল? নাম্বার 1, 1 নম্বর তফসিল বাতিল। প্রত্যেকটা বিষয় আপনার মাথায় রাখতে হবে, এটা কোনো ব্যাপার না, আমরা পড়তে পড়তে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে অপরাধ সম্পর্কে বলা আছে কোন তফসিলে? নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, অর্থাৎ 2 নম্বর তফসিলে অপরাধ সম্পর্কে আলোচনা করা আছে। এখানে কি ধরনের অপরাধের কথা বলা আছে আমি একটু আবার বলি। আমলযোগ্য মানে কগনিজেবলস, আমল অযোগ্য মানে নন কগনিজেবলস, জামিনযোগ্য মানে বেইলেবল, ইংরেজিতে বলে বেইলেবল, অজামিনযোগ্য নন বেইলেবল, আপোষযোগ্য কম্পাউন্ডেবল, আপোষ অযোগ্য নন কম্পাউন্ডেবল। এই সকল বিষয় আলোচনা করা আছে কয় নম্বর তফসিলে? 2 নম্বর তফসিলে। মানে ইংরেজি বাংলা দুইটাই মাথায় রাখা দরকার। তাহলে কগনিজেবল মানে আমলযোগ্য, নন কগনিজেবল আমল অযোগ্য বা অধতব্য, বা ধতব্য হচ্ছে কগনিজেবল, অধতব্য হচ্ছে নন কগনিজেবল। এরপরে বেইলেবল মানে জামিনযোগ্য, নন বেইলেবল মানে জামিন অযোগ্য, কম্পাউন্ডেবল মানে আপোষযোগ্য, নন কম্পাউন্ডেবল মানে আপোষ অযোগ্য। আচ্ছা, আপোষযোগ্য আর আপোষ অযোগ্যর যে বিষয়টা আছে এটা আমরা আলোচনা করব। আমরা তো জামিনযোগ্য বুঝি মানে যেটা জামিন দেওয়া যায় বেসিক্যালি, সেগুলোকে জামিনযোগ্য বলে। যেটা জামিন দেওয়া যায় না, সাধারণত জামিন দেওয়া যায় না, সেটাকে অজামিনযোগ্য বলে। অজামিনযোগ্য জামিন দেওয়া যায়, সে কথাও সেকশানে আছে। আচ্ছা, এরপরে ধতব্য অপরাধ মানে জামিন আমলযোগ্য বা কগনিজেবল। এটা হচ্ছে যে পুলিশ বিনা পড়ায় গ্রেপ্তার করতে পারে অথবা থানায় মামলা দায়ের করা যায়, এর সেকশন ভিতরে আছে, সংজ্ঞাত আছে, এগুলো আমরা পড়ব। কম্পাউন্ডেবল নন কম্পাউন্ডেবল এটা একটু আপনাদের বলে রাখি। এই বিষয়টার মিনিং হচ্ছে আপোষযোগ্য এবং আপোষ অযোগ্য। এই আপোষযোগ্য আর আপোষ অযোগ্য এই মামলার ক্ষেত্রে, এই অপরাধগুলোর ক্ষেত্রে পুলিশের কোনো ভূমিকা আছে কিনা, বা আপোষযোগ্য বা আপোষ অযোগ্য এইটার ক্ষেত্রে পুলিশের কোনো ভূমিকা নাই। এইটার ক্ষেত্রে কি নাই? পুলিশের কোনো ভূমিকা নাই। কি দেখছো বাবা? যাও এখন, যাও এখন, হ্যাঁ যাও, না না যাও যাও,
গালিব, ওরে নিয়ে যাও। আবার পরে এখন এখন না, হ্যাঁ যাও। কম্পাউন্ডেবল এবং নন কম্পাউন্ডেবল অর্থাৎ আপোষযোগ্য বা আপোষ অযোগ্য, এখানে কি বুঝিয়েছে দাদা ভাই? আপোষযোগ্য, এই আপোষযোগ্য কথাটা থাকলেও এটা পুলিশের কোনো ভূমিকা নাই। মামলা চলমান ক্ষেত্রে যখন মামলা বিচার চলে তখন আপোষযোগ্য এবং আপোষ অযোগ্য এই প্রশ্নটা আসবে। আপনি তদন্ত করতেছেন, ধরেন যে মামলাটা আপোষযোগ্য বা কম্পাউন্ডেবল, সেই মামলা থানায় দায়ের হয়েছে, তার মানে এর অর্থ এই নয় যে থানার ওসি ইচ্ছা করলে তিনি থানায় বসে এই কম্পাউন্ড আপোষযোগ্য মামলা আপোষ করতে পারবে। এই ক্ষমতা থানার ওসির নাই, একেবারেই নাই। এটা জানা দরকার, আমাদের পুলিশিং ওয়ার্কিংয়ের জন্য জানা দরকার। বরং এ ধরনের কোনো কিছু যদি আপনি করেন তাহলে আপনি কোর্ট কন্টেম অর্থাৎ আদালত বা আইনের ব্যত্যয় ঘটে যাবে। অলরেডি এ বিষয়ে কিন্তু আমরা বেশ কিছু মীমাংসা করে থাকি, যেটা হচ্ছে যে মামলা করার আগে আমাদের পুলিশিং ওয়ার্কিং ফেয়ারভাবে বসে দুই পক্ষকে মিলেমিশে একটা চেষ্টা করি। সেটাও নিয়েও কিন্তু হাইকোর্টে একটা অবজেকশন এসেছে। অর্থাৎ কেন আমরা সেটা করি? আমাদের কাজ তো সেটা না। এটা তো গেলে পূর্বভাগের কথা। অর্থাৎ আপোষযোগ্য অপরাধের আপোষ করার ক্ষমতা কোর্টের কোন জায়গায় করবে সেটা আমি আপনাদের বলে দিই। কোর্টে যখন ইস্যু গঠন হবে, মামলার ইস্যু গঠন হয়, চার্জ গঠন হয়, চার্জ গঠন হওয়ার পরে কোর্টের একটা বিচারিক প্রক্রিয়ার সময় আদালত যেগুলো কম্পাউন্ডেবল মামলা মানে আপোষযোগ্য মামলা, তখন বিচারক একটা সুযোগ দেয় দুই পক্ষকে একটা নোটিশের মাধ্যমে বা কনসার্ন করা হয় যে আপনারা যদি আপোষ করতে চান তাহলে আপোষ করতে পারবেন। এরকম একটা সময় ডেট দেওয়া হয় যে এই ডেটের আগে আপনারা সোলেনামা বা আপোষ নিয়ে আসতে পারেন। যদি কম্পাউন্ডেবল বা আপোষযোগ্য অপরাধ হয়, তাহলে সেই সুযোগটা আসতেছে কোথায়? বিচার প্রক্রিয়ায় বিচারক সেই সুযোগটা নেবে। কিন্তু আমি আর আপনি পুলিশিং ওয়ার্কিংয়ে এর কোনো সিন বা ভূমিকা নাই। আরও ইনশাল্লাহ আরও ভালো ভালো বিষয় যেগুলো আছে সেগুলো আমরা পরে আলোচনা করব। তাহলে আমরা যেটা শুরু করেছিলাম, তফসিল কয়টা? 5টা। বাতিল কোন তফসিল? 1 নম্বর তফসিল বাতিল। আচ্ছা, 2 নম্বর তফসিলে কি আছে? অপরাধ সম্পর্কে বলা আছে। এখানে অপরাধ সম্পর্কে যে বলছে তার যে প্যাটার্নগুলো আছে সেগুলো একটু বলার চেষ্টা করেছি আমি। প্যাটার্নগুলোর মধ্যে হচ্ছে এখানে জামিনযোগ্য ধর্তব্য অধর্তব্য বা জামিনযোগ্য জামিন অযোগ্য বা আপোষযোগ্য বা আপোষ অযোগ্য, এই সকল অপরাধী এই 2 নম্বর তফসিলে ইনক্লুডেড। এবার আসেন 3 নম্বর তফসিলে কি আছে। 3 নম্বর তফসিলে বলছে বিচারকদের ক্ষমতা, দ্যাট মিনস ম্যাজিস্ট্রেট যারা আছেন তাদের যে কি ক্ষমতা আছে সেই ক্ষমতার বিষয় এখানে আলোকপাত করা আছে। অর্থাৎ তারা কোন মামলা বিচার করতে পারবে, কোন ধরনের অদণ্ড বিচার কে পারবে, কতটুকু পর্যন্ত রায় দিতে পারবে, এর একটা ডিসক্রিপশান এই 3 নম্বর তফসিলে আছে। 4 নম্বর তফসিলে বলা আছে বিচারকদের এক্সট্রা পাওয়ার মানে অতিরিক্ত ক্ষমতা। তারা যে ক্ষমতা ফর্মালি ব্যবহার করতে পারে সাধারণত, এর বাইরেও তাদের আর কি কি ক্ষমতা দেওয়া আছে সেই সম্পর্কে ব্যাখ্যা দেওয়া আছে 4 নম্বর তফসিলে। এরপর আসেন 5 নম্বর তফসিলে। 5 নম্বর তফসিলে বলা আছে আপনার বিভিন্ন ফর্ম সম্পর্কে, মানে যে কোর্ট যে ফর্মগুলো পূরণ করা হয়, কোর্টে যে আবেদন ফর্ম দেওয়া হয় সেইগুলো সম্পর্কে বলা আছে 5 নম্বর। যেমন ধরেন আপনি ক্রোক অথবা গ্রেপ্তারি পরোয়ানা, সমন জারি, হুলিয়া জারি বা অ্যাটাচমেন্ট ইত্যাদি, বন্ড, এইগুলো সম্পর্কে বলা আছে 5 নম্বর তফসিলে। ফর্ম সম্পর্কিত যে সেকশনগুলো আছে সেইগুলো বলা আছে কয় নম্বরে? 5 নম্বর তফসিলে। তাহলে আমি যে কথাগুলো বললাম, মানে ফৌজদারি কার্যবিধি আইন থেকে কিন্তু সবচেয়ে বেশি এমসিকিউ আসে। আপনি এমসিকিউর জন্য সবচেয়ে আপনি 60% রিলায়েবল হতে পারেন ফৌজদারি কার্যবিধি, তার মানে প্রত্যেকটা আলোচনায় আপনার জন্য পাথেয় হতে পারেন।
তাহলে দেখি আমরা কি কি পড়ে আসলাম এই পর্যন্ত। আমরা প্রথমেই দেখেছিলাম আইনটি 1898 সালের। এই আইনটা কার্যকরী তারিখ হচ্ছে 1 জুলাই, আর এটা প্রণয়ন হয়েছে 22 মার্চ, মানে 22 মার্চ আগে প্রণয়ন হয়েছে, এর কিছুদিন পর এটা রান হয়েছে, অর্থাৎ কার্যকরী হয়েছে। আচ্ছা, আইনের তফসিল আছে কয়টা? 5টা তফসিল, একটা সংক্ষিপ্ত ডিসক্রিপশন আমি বলেছিলাম। 5টা তফসিলের 1 নম্বর তফসিল আছে আপনার, 1 নম্বর তফসিল টোটালি বাতিল, 2 নম্বর তফসিল অপরাধ সম্পর্কে, 3 নম্বর তফসিলে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা সম্পর্কে, 4 নম্বর তফসিলে ম্যাজিস্ট্রেটের অতিরিক্ত ক্ষমতা সম্পর্কে, 5 নম্বর তফসিলে বিভিন্ন ধরনের আবেদন ফর্ম সম্পর্কে। এই হলো আপনার তফসিলের বর্ণনা। এরপর আমরা শিখেছিলাম আইনটা কি ধরনের, আইনটা পদ্ধতিগত আইন। পদ্ধতিগত আইনের কাজ কি সের সম্পর্কে আমরা আলোচনা করেছি। এবার আমরা চলে যাব মূল আইনে। যেটুকু পড়লাম এই সম্পর্কে দেখি একটু আমরা সংক্ষেপে একটু আপনাদের ধারণা বা আপনাদের মতামত নেই। আমরা 2 নম্বর পেজে যাই, দেখি একটু। দেখি আলামিন ভাই বলেন তো একটু দেখি। স্যার আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, তাহলে ফৌজদারি কার্যবিধি আইন কত সালের? 1898 সালের স্যার 5 নম্বর আইন স্যার। 1898 সালের 5 নম্বর আইন। তফসিল আছে কয়টা? তফসিল স্যার সর্বমোট 5টা স্যার, এর মধ্যে 1 নম্বরটা বাতিল করা হয়েছে স্যার। আচ্ছা, এই আইনটি কি ধরনের আইন? এটা পদ্ধতিগত আইন স্যার। পদ্ধতিগত আইন। 5টা তফসিলে বাতিল কয় নম্বর তফসিল? 1 নম্বর তফসিল। আচ্ছা, 1 নম্বরটা স্যার। এরপরে এই আইনটা 2 নম্বর তফসিলে কি আছে? 2 নম্বর তফসিল আছে স্যার অপরাধ সম্পর্কে স্যার আলোচনা করা হয়েছে স্যার। 3 নম্বর তফসিল স্যার বিচারকের ক্ষমতা স্যার, ক্ষমতা। বা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা 4 স্যার। নম্বর তফসিল 4 নম্বরে স্যার ম্যাজিস্ট্রেটের অতিরিক্ত পাওয়ার স্যার, অতিরিক্ত ক্ষমতা স্যার। তিনি এক্সট্রা পাওয়ার যেগুলো ইউটিলাইজ করতে পারে সেগুলো আছে। 5 নম্বর তফসিল স্যার 5 নম্বর তফসিল স্যার বিভিন্ন যে ফর্মের স্যার, ফর্ম বা আবেদন ফর্ম খুলিয়ে বা বর্ণনা বন্ড। জারি ইত্যাদি ইত্যাদি সম্পর্কে বন্ড মুসলিকেট জি স্যার। এগুলো আছে। আচ্ছা, স্যার এরপরে আরেকটা বিষয় হলো এই ফৌজদারি কার্যবিধি আইনে 46টা অধ্যায় আছে। 46টা অধ্যায় আছে। এই অধ্যায়গুলোতে আচ্ছা। পুরো আইনটা মোটামুটি সাজানো হয়েছে, কোন জায়গায় কি আছে না আছে, এভাবে আপনাদের এই আইনটা শুরু হয়েছে। অর্থাৎ তার অধ্যায় আছে কয়টি, এটা নিয়েও কিন্তু একটা এমসিকিউ হতে পারে। 46টা অধ্যায় আছে। এই 46টা অধ্যায় 565টি ধারা বর্ণনা করা আছে। তাহলে 46টা অধ্যায় কয়টা ধারা আছে? 565টি ধারা আছে। এর মধ্যে অনেক ধারা রহিত করা আছে, বাতিল করা আছে, সেই সম্পর্কে আমরা একটু পরে আলোচনা করব। আপাতত আমরা আইনের মূল আলোচনায় যাব। ধারা নাম্বার 1, অধ্যায় নাম্বার 1, 1 নম্বর অধ্যায় 1 নম্বর ধারা। এই 1 নম্বর অধ্যায় 1 নম্বর ধারায় প্রথমে বলছে 1898 সালের এই আইনটি 1 জুলাই থেকে কার্যকর। এই আইনকে ফৌজদারি কার্যবিধি আইন হিসেবে গণ্য করা হইবে। তাহলে যদি বলেন ফৌজদারি কার্যবিধি আইন কাকে বলে, এই বিষয়টা যদি আসে, তাহলে আপনি কিভাবে লিখবেন? যারা আমাদের ক্লাসে জয়েন করেছেন আজকে, তাদের উদ্দেশ্যে আমি বলি, আমরা নারী শিশু নির্যাতন দমন আইন পড়িয়েছি এবং অস্ত্র আইন পড়িয়েছি। আইনের আলোচনা যারা শুনেছেন, আমাদের উদ্দেশ্য কিন্তু ধারা পড়া না। আমাদের উদ্দেশ্য হলো এই ধারা থেকে কি কোশ্চেন আসে, কী ধরনের কোশ্চেন হতে পারে, এবং এক্সাম্পল দিয়ে আপনাদেরকে ধারা বোঝানো, এবং ওই এক্সাম্পলগুলোই প্রশ্ন আকারেও হতে পারে। অতএব রেকর্ডের যে বিষয়গুলো আছে সেগুলো থেকে এক্সাম্পলগুলো আপনারা মাথায় নিয়ে এরকম এক্সাম্পল আপনাদেরও তৈরি করা শিখতে হবে। অর্থাৎ যে কোনোভাবেই হোক যাতে আপনি প্রশ্ন ধরতে পারেন, এটা হলো মূল উদ্দেশ্য। অনেক সুন্দর করে আইনের আলোচনা করা যাবে, অনেক ভালো ভালো ভাষায় আলোচনা করা যাবে, কিন্তু ধারা পড়লে তো আর আপনি পরীক্ষা ভালো করতে পারবেন না যদি না প্রশ্ন ধরতে না পারেন। তাহলে প্রশ্ন ধরার জন্য হলেও আপনাকে বেশি বেশি ব্যাখ্যা দিতে হবে, বেশি বেশি প্রশ্নর বিষয় জানতে হবে, এবং এক্সাম্পল নিয়ে আসতে হবে। সেই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আপনাদের যাতে আরেকবার আপনার জীবনের সময় নষ্ট না হয়,
এই উদ্দেশ্যে আমরা চেষ্টা করে যাচ্ছি। তাহলে প্রশ্ন যদি আসে ফৌজদারি কার্যবিধি আইন কাকে বলে, তাহলে কোন ধারা ইউজ করবেন? অলরেডি উত্তর আমরা দিয়েই ফেলছি যে ফৌজদারি কার্য 1898 সালে ফৌজদারি এই কার্যবিধি আইনের 1 ধারা বিধান মোতাবেক 1898 সালের 5 নম্বর আইন, এই আইনকেই ফৌজদারি কার্যবিধি আইন হিসেবে বলবৎ থাকিবে। এই আইনের কার্যক্রম সারা বাংলাদেশ সর্বত্র চলবে। বাংলাদেশ সর্বত্র মানে কি? ইন্টার কান্ট্রি, ইন্টার বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের সর্বত্র জায়গায় এই আইনের কার্যক্রম চলবে। ধারা কত? ধারা 1। তাহলে 1 ধারা থেকে আমরা খুব ভালো 2টা জিনিস শিখলাম। প্রথমে আরও কিছু আছে একটু পরে। 1-এর প্রথম অংশ যেটা শিখলাম যে এই আইনকে ফৌজদারি কার্যবিধি আইন বলা হয়, অর্থাৎ 1898 সালে 5 নম্বর আইনকেই বলা হয় ফৌজদারি কার্যবিধি আইন, নাম্বার 1। নাম্বার 2, এই আইনটা সারা বাংলাদেশে চলবে। ধারা হচ্ছে 1। এবার দেখেন 1 ধারা থেকে আপনার জানার বিষয় কি আছে। ধরেন আপনি মামলার তদন্তকারী কর্মকর্তা, আপনি হত্যা মামলার একজন তদন্তকারী কর্মকর্তা, অথবা মাদক মামলার একজন তদন্তকারী কর্মকর্তা, অথবা মানব পাচার মামলার একজন তদন্তকারী কর্মকর্তা। আপনার কাছে ইনফরমেশন আছে, মানে আমি মানব পাচারের কথাই বলি, যে মানব পাচার মামলার তদন্তকারী কর্মকর্তা, আপনার কাছে ইনফরমেশন আছে যে আপনার মামলার আসামি মালয়েশিয়াতে লুকায়িত আছে। মালয়েশিয়াতে আপনার মামলার আসামি লুকায়িত আছে। এই আসামিকে গ্রেপ্তার করার জন্য আপনি আদালতের অনুমতির সাপেক্ষে, যেমন মানব পাচার আইনের 19-এর 5-এ বলা আছে যে বিদেশে যদি আপনি আসামি ধরতে যান, ধরতে পারবেন। আদালত একটা অনুমোদন নিতে হয়, আদালত একটা টিম গঠন করে দেয়, আদালত খরচও আদালতে বিয়ার করবে, আপনি সেই টিম নিয়ে আপনি বিদেশে যেতে পারবেন তদন্ত করার জন্য, অথবা আসামি ধরার জন্য, বা যে কাজের জন্য যেতে পারবেন আপনি। আচ্ছা, আমরা পড়তেছি ফৌজদারি কার্যবিধানের 1 ধারা। তাহলে ধরেন আমি আব্দুর রহিম সাব ইন্সপেক্টর, আমার সাথে 4 জন ফোর্স নিয়ে আমি আসামি ধরার জন্য আদালতের অনুমোদন সাপেক্ষে গেলাম আমি মালয়েশিয়াতে। আমার মানব পাচার মামলার আসামি মালয়েশিয়াতে অবস্থান করিতেছে। এখন আমরা জানি যে গ্রেপ্তার করতে হয়, যদি পরোয়ানা না থাকে তাও গ্রেপ্তার করা যায় 54-এ, আর পরোয়ানা থাকলে গ্রেপ্তার করা যায়, পরোয়ানা ধারাগুলো আছে। তো গ্রেপ্তার করার পদ্ধতি ক্ষেত্রে আমরা অনুসরণ করি কোন আইন? 46 নম্বর ধারা। 46 নম্বর ধারা যে সেকশন আছে সেইটা অনুসরণ করে আমরা গ্রেপ্তার করে থাকি। এখন এই যে আমি বা আমার টিম নিয়ে আমি মালয়েশিয়াতে গেলাম আসামি ধরতে, আমি ওইখানে গিয়ে আমি কোন আইনের কোন ধারা বিধান অনুসরণ করে আমি গ্রেপ্তার করব? আমি কি ওই দেশে গিয়ে 54 ধারা, অথবা মনে করেন গ্রেপ্তারি পরোয়ানা থাকলে সেই গ্রেপ্তারি পরোয়ানার ধারা, অথবা মনে করেন 46 ধারার বিধান অনুসরণ করে আমি গ্রেপ্তার করতে পারবো না? আমি আমার দেশের এই সিআরপিসির যে বিধানগুলো আছে সেই বিধান অনুসরণ করে আমি ওখানে গ্রেপ্তার করতে পারবো না। কেন পারবো না? কারণ আমার দেশের যে সিআরপিসি আছে, বাংলাদেশ ক্রিমিনাল প্রসিডিউর কোড, সেটা শুধুমাত্র আমার বাংলাদেশে প্রযোজ্য, এটা বাংলাদেশের বাইরে প্রযোজ্য না। এই আইন আপনি বাংলাদেশের বাইরে কোথাও ব্যবহার করতে পারবেন না। এই আইন ব্যবহার করতে চাইলে বাংলাদেশের উইথিন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের ভিতরেই আইনের ব্যবহার করতে হবে। এটা 1 ধারাতে বলা আছে। তাহলে 1 ধারা বলছে বাংলাদেশের সর্বত্র এই আইনটা ব্যবহার হবে, ধারা 1। আচ্ছা, 1-এর আরেকটা অংশ বলছে যদি কোনো কারণে, যদি আইনে যদি ব্যতিক্রম কিছু না থাকে, অর্থাৎ ভিন্ন কিছু বলা না থাকে, তাহলে অন্য যে বিশেষ আইনগুলো আছে, বিশেষ আইনগুলোর মাধ্যমেও এই ফৌজদারি কার্যক্রম আপনি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ ওই যে বিশেষ আইনগুলো যে তদন্ত অনুসন্ধান বিচারের কথা বলা আছে, সেটাতেও আপনি ব্যবহার করতে পারবেন, ফৌজদারি কোনো বাধা হবে না। ধারা কত? 1। তাহলে 1 ধারা থেকে আমরা 3টা বিষয় ভালো করে শিখলাম। নাম্বার 1, এই আইনকে বলা হয় ফৌজদারি কার্যবিধি আইন। 1898 সালের এই ক্রিমিনাল প্রসিডিউর কোড, অর্থাৎ 5 নম্বর আইনকেই ফৌজদারি কার্যবিধি আইন নামে অভিহিত করা হবে। এটাই হলো ফৌজদারি কার্যবিধি আইনের সংজ্ঞা। এরপর আসেন, এই আইনটা সারা বাংলাদেশে চলবে। এরপর দেখলাম এই আইনের যে বিধান অন্য কোনো আইনে থাকে
সেই বিশেষ আইনগুলোতে যদি, কারণ বিশেষ আইনগুলোতে কিন্তু তদন্ত অনুসন্ধানের ধারা আছে, সেইগুলোতেও ব্যবহার করা যাবে, এই আইন কোনো বাধা হবে না। ধারা 1। ভেরি গুড, আমরা 1 থেকে ভালো কিছু শিখেছি। এইবার আমরা যাব মূল 4 নম্বর ধারাতে, যেখানে এই আইনের ডেফিনেশন আছে, সংজ্ঞা আছে। সংজ্ঞা সম্পর্কে আপনাদেরকে আমি বলেছিলাম যে সংজ্ঞা কেন বইয়ের প্রথমে দেওয়া হয়, ধারার প্রথমে দেওয়া হয়। আচ্ছা, এই সম্পর্কে তো মোটামুটি এর আগে আমি একটু আলোচনা করেছিলাম। কে বলতে পারবেন সংজ্ঞা কেন প্রথমে দেওয়া হয়, আর এই সংজ্ঞাটা দেওয়ার উদ্দেশ্য কি? এটা কে বলতে পারবেন একটু, যদি হাত তোলেন আর কি। কেন সংজ্ঞা প্রথমে থাকে এবং কেন সংজ্ঞা দেওয়া হয়? হেলাল ভাই হাত তুলছে, হেলাল ভাই বলেন দেখি। আচ্ছা, আমার তারেক ভাই দেখা যাচ্ছে, তারেক ভাই অনেক অলস মানুষ, অনেক সময় পেয়েও ভালো লেখাপড়া করতে পারে নাই। হ্যাঁ, তারেক ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? স্যার আলহামদুলিল্লাহ স্যার, ভালো স্যার। বলেন এই সংজ্ঞা কেন বা প্রথমে দেওয়া হয় এবং সংজ্ঞা দেওয়ার উদ্দেশ্য কি? মানে আইনের মধ্যে এই শব্দগুলো আছে এবং এই শব্দগুলোর হয়তো পূর্ণাঙ্গ বিস্তারিত বিবরণ প্রথমে আছে, পরে গিয়ে যেন কোনো সমস্যা না হয়, এই শব্দগুলো এই উদ্দেশ্যে আমাদের আগে থেকে এগুলো জানা উচিত বা জানা দরকার, এই জন্য এগুলো আমাদের দিয়েছে সামনে। অর্থাৎ হ্যাঁ, তারেক ভাই অনেকটা ঠিকই বলেছে যে আমাদের পিছনে যে আলোচনাগুলো আমরা পাবো তার একটা ব্যাখ্যা, তার একটা সূচনা, ওই শব্দগুলোর অর্থ এখানে বলে দেওয়া আছে। এই শব্দগুলো আমরা পিছনে প্রত্যেকটা ধারাতে পাবো। অর্থাৎ ফৌজদারি কার্যবিধি আইনের যে সংজ্ঞা, এখানে প্রায় 15-20টা সংজ্ঞা আছে বা 10টা সংজ্ঞা আছে, আরও সংজ্ঞা একটু পিছনে আছে। এই সংজ্ঞাগুলো দেওয়ার উদ্দেশ্য হলো এই সংজ্ঞার আলোকে পিছনে ধারাগুলো লেখা হয়েছে, তো ওই ধারাগুলো যাতে বুঝতে পড়তে সুবিধা হয় তার প্রেক্ষিতে এখানে ডেফিনিশন বা ব্যাখ্যা দেওয়া আছে, এটা পিছনে ধারা পড়তে সুবিধা হয় বা বুঝতে সুবিধা হয়। এই হলো সংজ্ঞার উদ্দেশ্য। তাহলে সংজ্ঞার উদ্দেশ্যে প্রথম সংজ্ঞাটা আছে অ্যাডভোকেট। অ্যাডভোকেট কাকে বলে? এই ফৌজদারি কার্যবিধি আইনের প্রথম যে সংজ্ঞাটা আছে অ্যাডভোকেট। অ্যাডভোকেটের সংজ্ঞা আমরা শিখবো, অ্যাডভোকেট কাকে বলে। আচ্ছা, অ্যাডভোকেট শব্দ যাকে বাংলায় বলে আইনজীবী, ইংরেজিতে বলে অ্যাডভোকেট বা আইনজ্ঞ। বিজ্ঞ বলতে পারেন, মুক্তারও বলতে পারেন, সমস্যা নাই। এখন অ্যাডভোকেট কাকে বলে এটা নিয়ে আমরা একটা আলোচনা করব। ধারায় যেটা আছে সেটা একটু বলে আমরা আরও বিশ্লেষণ করব, অ্যাডভোকেট কোত্থেকে আসে, কীভাবে হয় বা কীভাবে আইনজীবী হওয়া যায়। ধারায় বলা আছে যে অ্যাডভোকেট বলিতে যিনি আদালতে আইন ব্যবসায় নিয়োজিত বা আইন ব্যবসা করার ক্ষমতাপ্রাপ্ত অথবা বিজ্ঞ বা মুক্তার অথবা আদালতের যোগ্য প্রশ্নের উত্তর যিনি দিতে পারেন, আদালত হতে ক্ষমতা সম্পন্ন, ওই ব্যক্তিকে বলা হয় অ্যাডভোকেট। ধারা 1-এর ক, সরি 4-এর 1-এর ক, 4-এর 1-এর ক। আমি আবার কথাটা বলি, অ্যাডভোকেট কাকে বলে? অ্যাডভোকেট বলিতে আদালতে যিনি আইন ব্যবসা করার ক্ষমতা আছে, আদালতে যিনি আইন ব্যবসা করার ক্ষমতা আছে, অথবা যিনি বিজ্ঞ বা মুক্তার, মুক্তার মানে বিজ্ঞ, যিনি বিজ্ঞ বা মুক্তার, অথবা আদালত কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি, অথবা আদালতের যোগ্য প্রশ্নের উত্তর দিতে পারে, ওই ব্যক্তিকে বলা হয় অ্যাডভোকেট বা আইনজীবী। আবার লয়ারও বলা হয়। ধারা কত? ধারা হচ্ছে 4-এর 1-এর ক। এখন কয়েকটা শব্দ ব্যবহার হয়েছে এখানে। এখানে ব্যবহার হয়েছে হচ্ছে আদালতে আইন ব্যবসা যিনি করেন, আবার আদালতের বিজ্ঞ বা মুক্তার, অথবা আদালতের ক্ষমতা সম্পন্ন ব্যক্তি বা আদালতের প্রশ্নের উত্তর যিনি দিতে পারেন, এই ধরনের ব্যক্তিকে অ্যাডভোকেট বলে। আচ্ছা, আপনারা তো নোটিশ পেয়েছেন অনেক, মানে ধরেন আমি তো কোর্টে কাজ করে থাকি দীর্ঘদিন ধরে, একজন আইনজীবী হিসেবেও অ্যাপয়েন্টেড না হলেও আইনজীবীর সাথে কাজ করি এবং আইনজীবী হিসেবে এনরোলমেন্ট আছে, যার কারণে এইখান থেকে যে অভিজ্ঞতা আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আর কি। ধরেন যে নোটিশগুলো আপনারা পেয়ে থাকেন সাক্ষী দেওয়ার জন্য, অথবা মামলার বাদীরকে নোটিশ দেওয়া হয়,
বিবাদীকেও নোটিশ দেওয়া হয়, বিশেষ করে বাদীকে নোটিশ দেওয়া হয় এবং সাক্ষীকে নোটিশ দেওয়া হয়। এই নোটিশে কিন্তু দুইটা কথা বলা আছে, দেখেন এই নোটিশে দুটো কথা লেখা আছে যে আপনি আপনার বক্তব্য একজন আইনজীবীর মাধ্যমে উপস্থাপন করতে পারবেন, অথবা আপনি নিজেও উপস্থাপন করতে পারবেন। এই কথাটা কিন্তু আপনার নোটিশে লেখা থাকে। যারা নোটিশ কোনোদিন পেয়েছেন দেখেন, আপনি যে কোর্টে আপনাকে যে সমন দেয়, সমনে বিশেষ করে যারা সিআর মামলা করে, সিআর পিটিশন করে, তাদেরকে এই নোটিশে বেশি থাকে যে নোটিশে লেখা থাকে আপনি আপনার বক্তব্য একজন আইনজীবীর মাধ্যমে অথবা আপনি নিজে আদালতের অনুমতি সাপেক্ষে পেশ করতে পারবেন। তাহলে এখানে আইনজীবীর কাজটা কি? আইনজীবী তাকেই বলে যিনি যোগ্য প্রশ্নের উত্তর দিতে পারে। এই যোগ্য প্রশ্ন যদি আপনি নিজে দিতে পারেন এবং আদালত যদি আপনাকে অ্যালাউ করে, তাহলে আপনি নিজেই একজন আইনজীবী হিসেবে কাজ করতে পারবেন, আপনার আইনজীবী রাখার প্রয়োজন নাই। আমি অনেক মামলা দেখেছি, বিশেষ করে সুপ্রিম কোর্টে আমি অনেক মামলা দেখেছি, লয়ার কোর্টে দুই একটা দেখেছি যে বাদী সাহেব নিজেই নিজের বক্তব্য দিচ্ছেন, কিন্তু তাকে আগে অ্যাপ্লিকেশন দিয়ে অ্যালাউ করে নিতে হবে যে আমার বক্তব্য আমি পেশ করব। আচ্ছা, এখন এখানে অনুমোদন দেওয়ার পর আপনি এই বক্তব্যটা রাখতে পারবেন। তবে অ্যাডভোকেট হওয়ার যে প্রক্রিয়া, সেটা যদি একটু বলি, হয়তো আপনার জানার জন্য একটু লাগতে পারে, অনেকে জানেন হয়তো আপনারা, যে অ্যাডভোকেট যেটা আমরা পড়ি, আইন বিষয়ে লেখাপড়া করি, আমি নিজে আইন বিষয়ে লেখাপড়া করেছিলাম। তো আইন বিষয়ে লেখাপড়া করে আপনি একজন আইনের ছাত্র থেকে একটা সার্টিফিকেট লাভ করলেন, যেটা আমরা পাস কোর্সে এলএলবি করি এবং অনার্স আছে, এলএলবি অনার্স আছে, 4 বছরের কোর্স। এইটা করার পরে কিন্তু আপনি অ্যাডভোকেট হতে পারছেন না যদি আপনি বার কাউন্সিলের সনদ সংগ্রহ করতে না পারেন, তাহলে আপনি অ্যাজ এ লয়ার হিসেবে কোর্টে প্র্যাকটিস করতে পারবেন না। তাহলে লেখাপড়া করার পরে আপনাকে বার কাউন্সিল থেকে আপনাকে অনুমোদন পরীক্ষা দিয়ে আপনাকে সনদপত্র সংগ্রহ করতে হয়। তারপরে ওই বার কাউন্সিলের এই সনদের প্রেক্ষিতে আপনি যে কোর্টে মামলা পরিচালনা করতে চান, সেই কোর্টে অ্যাপ্লিকেশন করে সেখানে অ্যাডমিট হয়ে আপনি মামলা পরিচালনা করতে পারবেন। এইগুলো অ্যাডভোকেটের প্রাথমিক কাজ। এরপর আমরা আরও অন্যান্য আলোচনা শুনব। তাহলে এ পর্যায়ে আমরা অ্যাডভোকেটের সংজ্ঞাতে আমরা কী শিখলাম? যে অ্যাডভোকেট বলতে যিনি আদালতে আইন ব্যবসা, মানে আদালতে আইনের মাধ্যমে যে তিনি নিজের বেনিফিট আদায় করবেন, সেইটা যিনি করতে পারে, অথবা আদালত কর্তৃক ক্ষমতা সম্পন্ন ব্যক্তি, যিনি আদালতের প্রশ্নের যোগ্য উত্তর দিতে পারে, অথবা মুক্তার বা বিজ্ঞ, তাকেই বলা হয় অ্যাডভোকেট। দ্বারা হচ্ছে 1-এর ক, 4-এর 1-এর ক। এবার আসেন 4-এর 1-এর খ, অ্যাটর্নি জেনারেল কাকে বলে? 4-এর 1-এর ডাবল ক, 4-এর 1-এর ক = খ। এই ধারা বলা আছে অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল কাকে বলে? এই অ্যাটর্নি জেনারেল কাকে বলে এটা আমরা শিখাবো। তার আগে আমি 2-3টে কথা বলে রাখি যে অ্যাটর্নি জেনারেল একটা শব্দ, পাবলিক প্রসিকিউটর এটাও একটা আইনজীবী, আবার জিপি এও একটা আইনজীবী। এই 3জনই সরকার পক্ষের আইনজীবী। আমি আবার বলি, আমরা সংজ্ঞা পড়ব অ্যাটর্নি জেনারেল, 4-এর 1-এর ডাবল ক, এখানে বলা আছে অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল কাকে বলে এটা তো আমরা শিখবই, পাশাপাশি আপনাদেরকে কনসার্ন করার জন্য বাস্তবিক ক্ষেত্রেও লাগে, অনেক ক্ষেত্রেই লাগে। তা আমরা পিপির সাথে পরিচিত, জিপির সাথে, জিপি একটু কমিয়ে জানি আমরা, জিপি। তাহলে এই অ্যাটর্নি জেনারেল, পিপি এবং জিপি, এই 3টি নামই সরকারি কৌশলী। এখন 3জন ব্যক্তির কাজ কি? 3জন ব্যক্তি সরকারি আইনজীবী, 3জন ব্যক্তির কাজ কি সেই সম্পর্কে আমি একটু সংক্ষেপে তুলে ধরি। অ্যাটর্নি জেনারেল এখানে বলা আছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা, অর্থাৎ যিনি রাষ্ট্রের আইন বিষয় লিড দেওয়ার জন্য, পরিচালনা করার জন্য যাকে নিয়োগ দেওয়া হয়, যিনি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা, তাকেই বলা হয় অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি অর্থাৎ বিজ্ঞ, জেনারেল মানে বাংলাদেশ, অর্থাৎ একেবারে বাংলাদেশের মধ্যে যিনি সর্বোচ্চ বিজ্ঞ, আইন প্রণেতা, আইনজীবী, আইন বিষয় বিজ্ঞ, তাকে বলা হয় অ্যাটর্নি জেনারেল। এই অ্যাটর্নি জেনারেলকে সাপোর্ট দেওয়ার জন্য ডেপুটি এডিশনাল অ্যাটর্নি জেনারেল
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, এই তিনজন ব্যক্তির পদ এখানে আছে। তাহলে অ্যাটর্নি জেনারেল কাকে বলে? রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা, যিনি রাষ্ট্রের আইন কার্যগুলো আদালতে সরকারের পক্ষে পরিচালনা করে থাকেন, তাকে বলা হয় অ্যাটর্নি জেনারেল। ধারা 4 ডাবল ক। অ্যাটর্নি জেনারেলকে সাপোর্ট দেওয়ার জন্য কারা আছে? এডিশনাল অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, অর্থাৎ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বা ডেপুটি অ্যাটর্নি জেনারেল বা অ্যাসিস্ট্যান্ট মানে সহকারী অ্যাটর্নি জেনারেল। এই ব্যক্তিগুলো একে সাপোর্ট দেওয়ার জন্য দায়িত্বে আছে। এবার আপনাদের সামনে বলেছিলাম যে পিপিকে পাবলিক প্রসিকিউটর। পাবলিক শব্দের অর্থ হলো সরকারি, প্রসিকিউটর শব্দের অর্থ বিজ্ঞ, যেটা আমরা অ্যাটর্নি শব্দের সাথে ব্যবহার করেছিলাম। অ্যাটর্নি মানেও বিজ্ঞ, প্রসিকিউটর মানেও বিজ্ঞ। আচ্ছা, এই পাবলিক প্রসিকিউটর অর্থাৎ পিপি কোথায় কাজ করে থাকে? লয়ার কোর্ট মানে নিম্ন আদালত বা ট্রায়াল কোর্ট, বিচারিক আদালত যেটা, এই নিম্ন আদালতে তারা ক্রিমিনাল মামলাগুলো লিড দিয়ে থাকেন। কোন মামলা? ক্রিমিনাল মামলাগুলো তারা বিচার করে থাকেন সরকারের পক্ষে, তাদেরকে বলা হয় পাবলিক প্রসিকিউটর। তারা কিন্তু হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে এসে সরকারের পক্ষে পিপির কাজ করার সুযোগ নাই। হাইকোর্ট সুপ্রিম কোর্টে করবে অ্যাটর্নি জেনারেল বা অ্যাটর্নি জেনারেল অফিস। অ্যাটর্নি জেনারেল সব কোর্টেই পারবে, ইন্টার বাংলাদেশ সব কোর্টেই পারবে, কিন্তু পিপি শুধুমাত্র নিম্ন আদালতের ক্রিমিনাল মামলাগুলো দেখবে। আচ্ছা, জিপি কাকে বলে? জিপি শব্দের অর্থ হলো গভর্নমেন্ট প্লিডার। গভর্নমেন্ট শব্দের অর্থ হলো সরকারি, আর প্লিডার শব্দের অর্থ হলো বিজ্ঞ। এই গভর্নমেন্ট প্লিডার জিপি এর কাজ হলো দেয়ানি মামলাগুলো পরিচালনা করা। রাষ্ট্রীয় যে জমি জমা সংক্রান্ত মামলা আছে, এই রাষ্ট্রের জমি জমা সংক্রান্ত মামলাগুলো লিড দিয়ে থাকেন, পরিচালনা করে থাকেন এই গভর্নমেন্ট প্লিডার, যাকে আমরা জিপি বলি। তাহলে একটা বিষয় কিন্তু সব অর্থেই ঠিক আছে, সেটা অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি হচ্ছে বিজ্ঞ, পাবলিক প্রসিকিউটরের প্রসিকিউটর হচ্ছে বিজ্ঞ, এবং গভর্নমেন্ট প্লিডারের প্লিডার শব্দ অর্থ হলো বিজ্ঞ, যাকে আইনজ্ঞ বলা হয়। অ্যাটর্নি জেনারেল নিয়োগ কয় বছরের জন্য দেওয়া হয়? না, অ্যাটর্নি জেনারেল নিয়োগের নির্দিষ্ট বয়স সীমা হচ্ছে আপনাদের এই যে আমাদের যে চাকরির যেমন বয়স, ওদেরও ঠিক সেম বয়স। তবে ওদের মেবি আমাদের বিচারপতি যেমন 65 বছর না এরকম বয়স আছে, ওদেরও ঠিক তাই। এরপরে এটা রাজনৈতিকভাবে বা সরকারিভাবে দেওয়া হয়, হয়তো চেঞ্জ হলে এটা সরকার চেঞ্জ করে দিতে পারে, কিন্তু চেঞ্জ যদি না করে তাহলে তাদের বয়স সীমা শেষ পর্যন্ত তারা চাকরি করতে পারবে। তাহলে আমি বলি অ্যাটর্নি জেনারেল কাজ কি? রাষ্ট্রের পক্ষে সর্বোচ্চ আইনজীবী, তিনি হাইকোর্ট সুপ্রিম কোর্ট তথা সারা বাংলাদেশের সব কোর্টে তিনি দায়িত্ব পালন করতে পারেন। পাবলিক প্রসিকিউটর মানে পিপির কাজ হলো লয়ার কোর্টগুলো বা নিম্ন আদালতগুলোতে শুধুমাত্র ক্রিমিনাল সাইডটা দেখা, আর জিপির কাজ কি? লয়ার কোর্টগুলোতে মানে নিম্ন আদালতগুলোর বা জেলা জজ কোর্টগুলো বা জেলা দায়রা জজ কোর্টগুলোতে কি করবে? তিনি সিভিল মামলাগুলো পরিচালনা করবেন। সিভিল মামলা বলতে জমি জমার যে মামলাগুলো আছে তাই সেই মামলাগুলো তিনি পরিচালনা। 3 জন আইনজীবী কিন্তু সরকারি কৌশলী, তারা সবাই সরকার থেকে বেতন পান এবং তারা ওই স্কেল অনুযায়ী বেতন পান। আর জিপির মিনিংটা আরেকবার বলি, গভর্নমেন্ট প্লিডার। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের এই 1 ডাবল ক অ্যাটর্নি জেনারেল। তো অ্যাটর্নি জেনারেল শিখাইতে গিয়ে আমরা বেশ ভালো কিছু কথা শিখলাম, যেগুলো হয়তো আপনাদের কাজে লাগবে। এরপরে আসেন অভিযোগ 1 খ, জামিনযোগ্য অপরাধ বা জামিন অযোগ্য অপরাধ কাকে বলে? আচ্ছা, গভর্নমেন্ট প্লিডার, গভর্নমেন্ট তো বানান আমরা সবাই জানি, প্লিডার PLEADER এরকম হতে পারে আর কি। এবার আসেন জামিনযোগ্য অপরাধ কাকে বলে? জামিনযোগ্য অপরাধ বলতে ফৌজদারি কার্যবিধি আইনের 2য় তফসিলে যে অপরাধের জন্য জামিন দেওয়া যায় বা জামিনযোগ্য দেখানো হয়েছে সেই অপরাধগুলোকে বলা হয় জামিনযোগ্য অপরাধ। আমি আবার বলি,
ফৌজদারি কার্যবিধি আইনের 1 খ মোতাবেক যে অপরাধগুলো ফৌজদারি কার্যবিধি আইনের 2 তফসিলে জামিনযোগ্য দেখানো হয়েছে সেই অপরাধগুলোকে বলা হয় জামিনযোগ্য অপরাধ। ধারা কত? ধারা হচ্ছে 1 খ। এই 1 খতে জামিন অযোগ্য অপরাধও আছে। তাহলে জামিনযোগ্য অপরাধ বলতে বোঝানো হয়েছে যে অপরাধগুলো ফৌজদারি কার্যবিধি আইনের 2 তফসিলে জামিনযোগ্য দেখানো হয়েছে সেগুলোকে বলা হয় জামিনযোগ্য অপরাধ। আর জামিন অযোগ্য অপরাধ হলো যে অপরাধগুলোকে ফৌজদারি কার্যবিধি আইনের 2 তফসিলে জামিন অযোগ্য দেখানো হয়েছে সেই অপরাধগুলোকে বলা হয় জামিন অযোগ্য অপরাধ। ধারা 1 খ। তাহলে 1 খ থেকে আমরা 2টা জিনিস শিখলাম। 4 1 খ এখান থেকে 2টা জিনিস শিখলাম। একটা শিখলাম হচ্ছে জামিনযোগ্য অপরাধ আর একটা জামিন অযোগ্য অপরাধ। খুবই সহজ একটা কথা যে ফৌজদারি কার্যবিধির 2 তফসিলে যে অপরাধটিকে জামিন যোগ্য দেখানো হয়েছে সেটা জামিনযোগ্য, আর যেটা জামিন অযোগ্য দেখানো হয়েছে সেটাকে জামিন অযোগ্য অপরাধ বলে। ধারা 4 1 খ। আচ্ছা, তাহলে দেখেন আজকে আমরা কি কি শিখলাম। এক বন্ধু প্রশ্ন করেছিল যে পিপি কি ব্যক্তিগতভাবে মামলা পরিচালনা করতে পারে কিনা। হ্যাঁ, ভেরি গুড, একটা ভালো কোশ্চেন, জানা দরকার। সরকারি কৌশলী তারা কিন্তু সরকারি কৌশলী। সরকার তাদেরকে নিয়োগ দিয়েছে রাষ্ট্রের মামলা পরিচালনা করার জন্য। অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ দিয়েছেন সকল মামলা পরিচালনা করার জন্য। তিনি ক্রিমিনাল, সিভিল সব পারে। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, লোয়ার কোর্ট সব জায়গায় তিনি যেতে পারবেন। আচ্ছা, আর পিপিকে নিয়োগ দিয়েছেন সরকারি কৌশলে শুধুমাত্র নিম্ন আদালতের বা ট্রায়াল কোর্টের ক্রিমিনাল মামলাগুলো দেখার জন্য। আর জিপিকে নিয়োগ দিয়েছেন সরকারের নিম্ন আদালতের সিভিল মামলাগুলো দেখার জন্য, জমির মামলাগুলো দেখার জন্য। হ্যাঁ, এবার আসেন, এই সরকারি কৌশলীগুলো তারা ব্যক্তিগত মামলা পরিচালনা করতে পারবে, তবে শর্ত আছে। শর্ত হলো যে মামলা গভর্নমেন্ট ইন্টারেস্টেড সেই মামলাগুলোতে তারা লড়তে পারবে না। গভর্নমেন্ট ইন্টারেস্টেড সেই মামলাগুলোতে তারা লড়তে পারবে, পিপি কিন্তু পারবে না। তারপরে আপনি জেনে দেখেন পিপি কেন পারবে না। কারণ ফৌজদারি মামলা তো সিএস দেওয়ার পরে বিচার যখন শুরু হয় সব মামলায় তো আপনার সরকারবাদী হয়ে যায়। তার মানে পিপির এই সুযোগ নাই, তবে জিপির আছে বা অ্যাটর্নি জেনারেল জমির মামলাগুলোতে। কারণ জমির মামলাগুলোতে কিন্তু সরকারবাদী না, সরকার যেটা ইন্টারেস্টেড সেটা সরকারবাদী। আদারওয়াইজ পাবলিক মামলার যে বাদী সেটা পাবলিকই কিন্তু বাদী। আর ফৌজদারি মামলা একটু ভিন্ন। ফৌজদারি মামলা হলো যখন মামলা করবে বাদী তখন বাদী থাকবে, তারপরে তদন্তের টাইমও বাদীই থাকবে, তারপরে যখন সিএস দিবে মামলায়, মানে পুলিশ রিপোর্টে সিএস দিবে, যখন বিচার শুরু হয়ে যাবে তখন মামলাটা হয়ে যায় সরকারবাদী। তখন ওই মামলায় পরিচালনার দায়িত্ব সরকারের উপর বর্তায়। পিপি ওই মামলার আইনজীবী হিসেবে গণ্য হবে। তাহলে পিপি আর ওই মামলায়, ফৌজদারি সকল মামলায় গভর্নমেন্ট ইন্টারেস্টেড আছে, সেখানে আর এগেনস্টে যাওয়ার সুযোগ নাই। সিএস কি স্যার? ভেরি গুড। সিএস মানে চার্জশিট। সিএস মানে হলো চার্জশিট, অর্থাৎ আসামিকে অভিযোগ করে যে রিপোর্ট দেওয়া হয়, আসামিকে অপরাধী করে যে রিপোর্ট, তাকে সিএস বলে। আচ্ছা, মোটামুটি আজকে তো এবং থাকলো। যাদের প্রশ্ন আছে জিজ্ঞেস করতে পারেন 2-4টা। তাহলে আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার, প্রতিটা মামলায় তো স্যার 2টা পক্ষ থাকে স্যার, বাদী বিবাদী। সেক্ষেত্রে স্যার 2 পক্ষ স্যার উকিল নিয়োগ করে, সেক্ষেত্রে এখানে পিপি স্যার কার পক্ষে কাজ করে স্যার? হ্যাঁ, ভেরি গুড। পিপি কার পক্ষে কাজ করে, খুব সহজ কথা, এটা নিয়ে আলোচনা এতক্ষণ হচ্ছিল। পিপি তো অবশ্যই সরকারের পক্ষে কাজ করবে। আর এখনই তো কথা বললাম আমি যে ফৌজদারি মামলার সকল মামলার বাদী হচ্ছে পিপি, সকল মামলার ঠিক আছে বাদী স্যার। হচ্ছে PP। এখানে আমি আমার প্রতিবেশীর সাথে ঝগড়া করলাম, প্রতিবেশী আমার না মামলা করলো, সেক্ষেত্রে প্রতিবেশীও স্যার এই আইনজীবী নিয়োগ করলো, আমি আইনজীবী নিয়োগ করলাম, তো এখানে সরকার কার পক্ষে কাজ করবে স্যার? আচ্ছা, তাহলে একটু এক্সাম্পল আপনি বুঝাই আপনার জন্য, যদি আরো 2-4 জন বুঝতে পারে আর কি। যদিও অনেকে বুঝছে আমার বিশ্বাস। বিষয়টা এরকম, ধরেন আপনি আপনার বড় ভাইয়ের মাথা ফাটাইলেন, বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছেন, তা আপনার বিরুদ্ধে মামলা হয়েছে 326 ধারায়। আপনি কিছু বুঝতে পেরেছেন? স্যার, আচ্ছা, ধরেন আপনি আপনার বড় ভাইয়ের মাথা ফাটিয়েছেন, হয়তো
ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দিয়েছেন, মাথা কেটে গেছে, 326 ধারা মামলা হয়েছে আপনার বিরুদ্ধে। তো আপনার ভাই মামলা করেছে, অবশ্যই তার একজন আইনজীবী ছিল, আইনজীবীর সাথে পরামর্শ করে মামলা করেছে। আপনি আসামি, আপনিও কোর্টে একটা আইনজীবী ধরেছেন, এই তো নাকি? আচ্ছা, তার মামলা থানায় দায়ের হয়েছে বা কোর্টে যেখানে দায়ের হোক, পরে মামলায় তদন্ত হয়েছে, তদন্তের পর একটা রিপোর্ট গিয়েছে, সিএস অর এফআরটি এই দুটোর একটা রিপোর্ট যাবে নাকি? ধরেন আপনার বিরুদ্ধে রিপোর্ট গেছে, আপনি মামলার আসামি, আপনার বিরুদ্ধে রিপোর্ট গেছে, আপনাকে অভিযুক্ত করে রিপোর্ট দিছে, এই রিপোর্টকে কি বলা হয় বলেন তো একটু দেখি, এই রিপোর্টকে কি রিপোর্ট বলা হয়? চার্জশিট, সিএস। চার্জশিট মানে সিএস। আচ্ছা, এই সিএস যখন আপনি দিলেন, এই সিএস আদালতে গৃহীত হয় ফৌজদারি কার্যবিধি আইনের 190 ধারা বিধান মোতাবেক আদালতে গৃহীত হয়। এই সিএস যদি আদালত গ্রহণ করে তাহলে বিচার শুরু হবে। যদি মানে অধিকতর তদন্ত বা নারাজি না দেয় তাহলে কিন্তু বিচার শুরু হবে। যখন আদালত আপনার এই সিএস গ্রহণ করলো, আপনার বিরুদ্ধে সিএস গ্রহণ করলো, আর এই মামলার বাদী প্রথমে কে ছিল? আপনার ভাই ছিল না? কথা বলেন না কেন? কে ছিল মামলাটা করছে? আপনার স্যার, ভাই। 22 আচ্ছা, আপনার ভাইয়ের কিন্তু একজন আইনজীবী রাখছিল নাকি? আচ্ছা, যখন সিএস দিয়ে ফেললো, কোর্টে বিচার যখন শুরু হলো, আপনার ভাইয়ের বাদী থাকলো না মামলায়। এই মামলা অটোমেটিকলি আপনার ভাইয়ের জায়গায় ডাইভিশন হয়, মামলার বাদী হয়ে গেল সরকার। আপনি কিছু বুঝতে পেরেছেন? আপনার ভাই আর ওই মামলা বাদী থাকলো না, তিনি হবে 1 নম্বর সাক্ষী, তিনি ওই মামলার 1 নম্বর সাক্ষী হিসেবে গণ্য হবে। আর মামলার বাদী কেবে? অটোমেটিকলি মামলার বাদী হয়ে যাবে রাষ্ট্রপক্ষ, মানে সরকার। এখন সরকার মামলা পরিচালনার জন্য কাকে নিয়োগ দিছে? সরকার তো অটোমেটিক পিপি। আইনজীবী নিয়োগ দিয়ে রাখছে, সেটা কে? পিপি। তখন আপনার ভাইয়ের পক্ষে যাবতীয় কাজ করবে পিপি। এখন যদি বলেন স্যার আপনার ভাইয়ের আইনজীবী গেল কই, তাহলে আমি নিজেও একজন আইনজীবী, যদিও প্র্যাকটিস করি না, এনরোলমেন্ট সবই আছে। তো ওই আপনার ভাইয়ের যে আইনজীবী, সে শুধুই খালি টাকা নেবে, আর কোনো কাজই নাই তার কোর্টে মুখ করার কোনো ক্ষমতা নাই। পিপি যদি সুযোগ না দেয়, আপনি 492 493 পরে দেখেন, 493 ধারায় আপনার ভাইয়ের আইনজীবীর কাজ আছে এখানে। 493 সিআরপিসির 493 বলছে বেসরকারি আইনজীবী। বেসরকারি আইনজীবী যদি পিপি অনুমতি দেয় তাহলেই কাজ করতে পারবে, অন্যথায় ওই আপনার ভাই হবে সাক্ষী, আর আপনার ভাইয়ের মামলার লাইবিলিটি সকল যাবে রাষ্ট্রের পক্ষে। তাহলে এবার কি বুঝতে পেরেছেন যে পিপির কাজ কি? জি স্যার, মানে আমার কোর্ট সম্বন্ধে কোনো ধারণা নাই স্যার, না, ঠিক মানে এই আছে, জন্য স্যার এগুলা স্যার একটু অনেক কিছু ইনশাল্লাহ এগুলো শুনতে পারবেন, যেগুলো প্রয়োজন আছে, ছোটখাটো বিষয়গুলো আমরা চেষ্টা করে জানানো। আচ্ছা, অনেকে ধন্যবাদ। হাত তুলেছেন, দু একটা প্রশ্ন নিয়ে শেষ করব, রেকর্ডিং বন্ধ করে